ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? বেশ, আমিও ভালো আছি। আজ আমরা একটা খুব সুন্দর ছড়া পড়ব। ছড়াটা অভিনয় করে আমরা পড়ব। আমি অভিনয় করে দেখানোর চেষ্টা করব, তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, দেখবে অনেক আনন্দ পাবে, অনেক মজা লাগবে। আচ্ছা, তোমরা ঘুমের মধ্যে কি দেখো বলো তো? সৌরভ, বলো তো কি দেখো? হ্যাঁ, স্বপ্ন দেখো। ভেরি গুড। স্বপ্নে আমরা কি কি দেখি বলো তো? তুমি বলো সঙ্গীতা। ঠিক বলেছ। স্বপ্নে আমরা বিভিন্ন রকমের রাজপরীদের দেখি, হ্যাঁ, কখনো আমরা দৈত্যদের দেখি, দানবদের দেখি, কখনো স্বপ্নে আমরা ভূতও দেখি, তাই তো? হ্যাঁ ঠিক, ভূত দেখি, আর অনেক কিছু আমরা স্বপ্নে দেখি। এই স্বপ্ন নিয়ে একটা আমরা কবিতা আজকে জানবো। খোকন বলে একটা ছোট্ট ছেলে রয়েছে, সেই ছেলেটি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে। কি কি স্বপ্ন দেখেছে, স্বপ্নে কি কি দেখেছে, সেগুলো আমরা আজ কবিতার মাধ্যমে জানবো। অভিনয় করে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। বেশ, তাহলে তোমরা সবাই মন দিয়ে শুনেছো তো? বেশ, ভালো লেগেছে। বেশ, তো আজকে আমরা এই কবিতাটার মধ্যে দিয়ে কতগুলো শব্দ পেয়েছি, যেগুলোর মানে আমরা একটু জানবো। যেমন ধরো, প্রথমে রয়েছে রূপকথা। রূপকথা মানে বলতে পারবে? পারবে না। বেশ, শুনে নাও। রূপকথা হচ্ছে এক ধরনের কাল্পনিক গল্প। কি বললাম? এক ধরনের কাল্পনিক গল্প। এই গল্পের মধ্যে অনেক চরিত্র থাকে। যেমন ধরো, দৈত্য থাকে, দানব থাকে, মৎস্যকন্যা থাকে, আর কি থাকে? আর পরীরা থাকে। ধরো, স্বপ্নের মধ্যে তুমি দেখলে যে একটা পরী আসলো, তোমাকে এইরকম একটা জাদুদণ্ড দিল, বললো তুমি যা মনে মনে ইচ্ছা করবে, জাদুদণ্ডটা নাড়াবে, চলে আসবে। তাহলে কেমন মজা হবে? খুব ভালো হবে, তাই তো? এগুলো কিন্তু বাস্তবে হয় না। বাস্তব কি? বাস্তব মানে আমরা চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি, যেমন ধরো বোর্ড, এই বই, খাতা, ওই মানুষ জন, স্কুল, গাছপালা, এগুলো আমরা দেখতে পাই, ছুঁতে পাই, মানে স্পর্শ করতে পারি। এগুলো হচ্ছে বাস্তব। কিন্তু কল্পনা হচ্ছে অন্য। কল্পনা কি? যেগুলো আমরা চোখে দেখতে পাই না, মনে মনে কল্পনা করি বা চিন্তা করি, সেগুলো হচ্ছে কল্পনা। তাহলে রূপকথা হচ্ছে এক ধরনের গল্প, যে গল্পের মধ্যে বিভিন্ন কাল্পনিক মানুষজন থাকে বা দৈত্য দানব থাকে। ঠিক আছে? তাহলে রূপকথা মানে কল্পনার ছোট গল্প, যে গল্পের মধ্যে দৈত্য থাকে, দানব থাকে, পরী থাকে, মৎস্যকন্যা থাকে। বুঝতে পেরেছো? এবার তোমরা বলো তো, কল্পলোক মানে কি? কল্পলোক মানে হচ্ছে কল্পনার পৃথিবী। কল্পলোক মানে কল্পনার পৃথিবী। এই কল্পনার পৃথিবীটা কেমন? কল্পনার পৃথিবীটা হচ্ছে আমাদের এই যে পৃথিবী চোখের সামনে, এই পৃথিবীটা নয়। এই পৃথিবীর বাইরে আমরা মনে মনে যে পৃথিবীটাকে কল্পনা করে নেই, মনে মনে ভাবি যে আমি একটা আকাশে চলে এসেছি, আকাশে অনেক তারা, একটা দৈত্য দানবের লড়াই হচ্ছে, বা মনে মনে চোখ বুজে কল্পনা করে নিলাম যে খুব সুন্দর একটা পরী আমার সামনে আসলো, আমাকে বর দিল। এই যে কল্পনা করছি মনের মধ্যে, এই কল্পনার পৃথিবীটাকে বলা হচ্ছে কল্পলোক। তাহলে কল্পলোক মানে আমরা কি পেলাম? আমরা এখানে লিখবো, ঠিক আছে? ক লয়ে পয়ে কল্প, লয়কার কলোক। এই কল্পলোক মানে হচ্ছে কল্পনার কল্পনার পৃথিবী। তোমরা সবাই বুঝতে পারছো তো? তোমরা লেখা বুঝতে পারছো? ভেরি গুড। এরপরে আমরা আরেকটি দেখো শব্দ পেয়েছি, যেটা হচ্ছে ফানুস। ফানুস দেখেছো? হ্যাঁ, ভেরি গুড। ফানুস কখন দেখা যায়? পুজোর সময় দেখবা খুব সুন্দর একটা গোল পাড়া একটা বেলুন, তার মাঝখানে একটা সলতে ছিল, এখানে আগুন ধরিয়ে দিয়ে বেলুনটা এইভাবে উপরে উড়ে চলে যায়, ওইটাকে বলা হয় ফানুস। তাহলে ফানুস হচ্ছে এক ধরনের কাগজের বেলুন। বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা লিখবো এখানে ফানুস। কয়াকার দন্ত নয়সু দন্তেস। ফানুস মানে হচ্ছে কাগজের, কয়াকার গ বর্গীয় একার রা, কাগজের বেলুন। কাগজের বেলুন। আচ্ছা, ফোঁকলা মানে কি? হ্যাঁ ঠিক, ফোঁকলা মানে হচ্ছে যে আমাদের বাড়িতে দেখবা দাদু থাকে বা দিদা থাকে, যাদের দাঁত থাকে না, তাহলে যাদের দাঁত নিয়ে তাদেরকে বলা হয় ফোঁকলা। তাহলে ফোঁকলা শব্দটির মানে কি হবে? ফোঁকলা শব্দটির মানে হলো যার দাঁত নেই। আরেকটি আমরা শব্দের মানে একটু জেনে নেব, যেটা হচ্ছে দিগন্ত। কি বললাম? দিগন্ত। এই দিগন্ত মানে হচ্ছে যে আমাদের এই যে নীল আকাশ, এই নীল আকাশটা
দূর থেকে দেখলে মনে হয় আকাশটা নামতে 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 পৃথিবীর সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে দূরে যে রেখায় আকাশ এবং পৃথিবী মিলে যাচ্ছে সেই রেখাটাকে বলা হচ্ছে দিগন্ত রেখা বা দিগন্ত। তাহলে আমরা বলতে পারি দিগন্ত মানে আকাশ এবং পৃথিবীর মিলন স্থল। আর এই কবিতায় আমরা আরেকটি শব্দ পেয়েছি যেটা হচ্ছে চরকা। কি পেয়েছি সৌরভ বলো? চরকা। ভেরি গুড, চরকা, চরকা। এই চরকা মানে কেউ বলতে পারবে? দেখবা অনেকের বাড়িতে যারা তাঁতি সম্প্রদায়ের আছে দেখবা মায়েরা বা বাবারা অনেক সময় কি করে সুতো কাটে চরকাতে, এক ধরনের সুতো কাটার যন্ত্র। অনেকে দেখেছো আশা করি। ভেরি গুড। তাহলে চরকা মানে হচ্ছে যে সুতো কাটার যন্ত্র। তাহলে দেখো এইগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। আজকের এই কবিতাতে আমরা কি পেলাম এবং তোমরা কতটা বুঝতে পেরেছো আমি একটু ধরে নেই। বলো, তুমি বলো, সঙ্গীতা বলো তো, আজকের এই গল্পে মানে যে কল্পলোকের মানুষেরা কেমন দেখতে? হ্যাঁ ঠিক বলেছ, কারোর চোখে চশমাটা আছে, কারোর মুখে দাড়ি আছে, কেউ আবার ফোকলা দাঁত, এই ধরনের দেখতে। আচ্ছা তুমি বলো তো, সৌরভ বলো তো, এই কবিতার মধ্যে কারা ডাকছে রাতের বেলায়? ঠিক বলেছ, ঝিঝি পোকা ডাকছে। এবং তুমি বলো তো যে আজ কে চরকা কাটছিল? ঠিক, স্বপ্ন বুড়ি চরকা কাটছিল, মানে চরকায় সুতো কাটছিল। ঠিক আছে, তাহলে তোমরা খুব সুন্দর পড়াটি বুঝতে পেরেছো। পরের দিনে এই কবিতার বাকি অংশটি আমি পড়াবো, তোমরা এগুলো ভালোভাবে একটু জেনে আসবে। ঠিক আছে, তোমাদের আশা করি ভালো লেগেছে। বেশ, আজকের জন্য এতটুকুই, টাটা। তো চলুন আজকের যে পাঠটি আমি দিলাম ছেলে মেয়েদের, এই পাঠটি পুরোপুরি যদি আমরা বিশ্লেষণ করি বা অ্যানালিসিস করি তাহলে বেশ কতগুলি মানে যে টিচিং কম্পোনেন্টস বা শিক্ষণ উপাদান আমি কিন্তু ব্যবহার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সেগুলো ওয়ান বাই ওয়ান আপনাদেরকে জানাবো। প্রথম যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে যে সাধারণ কথোপকথন। তো ফার্স্ট পয়েন্ট যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে সাধারণ কথোপকথন। নেক্সট 2 নম্বর যে উপাদানটি আমি ব্যবহার করছি সেটা হচ্ছে যে সাধারণ কিছু প্রশ্ন আমি কিন্তু প্রথমে ছেলে মেয়েদের করে নিয়েছি। তাহলে দ্বিতীয় যে উপাদান সেটা হচ্ছে যে সাধারণ প্রশ্নকরণ। 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান আমি ব্যবহার করেছি এই যে কবিতাটি, সেই কবিতাটি মানে হচ্ছে বোঝানোর জন্য, সেটা হচ্ছে যে অভিনয়ের মাধ্যমে পাঠদান। খুব ভাইটাল একটি মানে হচ্ছে যে উপাদান। তাহলে 3 নম্বর যে উপাদানটি আমি ব্যবহার করছি সেটা হচ্ছে যে অভিনয়ের মাধ্যমে পাঠদান। এরপর 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ আরেকটি আমি উপাদান ব্যবহার করেছি যেটা হচ্ছে বোর্ড ওয়ার্ক। অর্থাৎ ছেলেমেয়েদের আমি বোর্ডে প্রত্যেকটি শব্দর মানে বুঝেছি এবং সেটিকে তাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে 4 নম্বর যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে বোর্ড ওয়ার্ক। তাহলে বোর্ড ওয়ার্ক কিন্তু আমি অবশ্যই করেছি। এবং 5 নম্বর খুব গুরুত্বপূর্ণ একটি মানে হচ্ছে টিচিং কম্পোনেন্ট বা শিক্ষণ উপাদান যেটা হচ্ছে যে আই কন্ট্যাক্ট। অর্থাৎ ছেলেমেয়েদের সঙ্গে আমি কিন্তু খুব সুন্দরভাবে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। তাহলে থার্ড যে উপাদান সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট। এই 5টি উপাদান কিন্তু আজকের পাঠের মাধ্যমে কিন্তু আমি ব্যবহার করেছি। এর পরবর্তীকালে যে ডেমো টিচিংগুলো আনবো, অন্যান্য যে সমস্ত টিচিং উপাদানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে খুব সুন্দরভাবে পাঠদান কীভাবে করা যায় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কী ধরনের ভিডিও চাই সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে আসি, আপনারা আমার সাথে থাকুন। আশা করি প্রিপারেশন খুব সুন্দর হবে। তো আজকের জন্য এতটুকুই। বেস্ট অফ লাক, টাটা, বাই বাই।